বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। উত্তরের শীতের আমেজ, কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়ি, ঠান্ডায় যুবথুমু জেলাবাসী। জলপাইগুড়িতে তাপমাত্রা 10 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। ঠান্ডা হাওয়া বইছে সকাল থেকে। বেলা যত গড়াচ্ছে কুয়াশার দাপট ততই বাড়ছে। কনকনে শীতের ঠান্ডায় যুবথুবু জেলাবাসী। সূর্যের দেখা নেই। কুয়াশা এবং শীতের কারণে রাস্তায় লোকজনও কম। সাধারণ খেটে খাওয়া মানুষের একাংশের পাশাপাশি টোটোওয়ালাদের সমস্যার সম্মুখীনও হতে হচ্ছে। সকাল থেকে প্রচণ্ড কুয়াশা, এতে কুয়াশাতে আমাদের টোটোর ব্যবসা হয় না। হ্যাঁ, টোটো তো লোক উঠে না, লোক বাইর হয় না। আর এই ঠান্ডার জন্য, কুয়াশার জন্য হাইটে হাইটেই চলে যায়। মানে যত ঠান্ডা পড়ে তত আমাদের টোটোর ব্যবসাটা নষ্ট হয়ে যায়। ঘন কুয়াশা আরও মনে হয় বাড়বে, আরও তো আছে বেশ ভালো। মায়ের মৃত্যুর পরেও মাসি মায়ের নাম ব্যবহার করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা। উত্তর 24 পরগনার হাসনাবাদের ভবানীপুরের 2 নম্বর পঞ্চায়েতের গাবতলা 6 নম্বর বুথের বাসিন্দা বিষ্ণুপদ মণ্ডলের সঙ্গে সরস্বতী মণ্ডলের বিয়ে হয়। কিন্তু কয়েক বছরের মধ্যে সরস্বতী মণ্ডলের মৃত্যু হলে তার বোন উমা মণ্ডলের সঙ্গে বিষ্ণুপদ মণ্ডল পুনরায় বিবাহ করেন। কিন্তু মৃত সরস্বতী মণ্ডলের নাম ব্যবহার করে উমা মণ্ডল সম্পত্তি হাতিয়ে নেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরস্বতী মণ্ডলের ছেলে মিলন মণ্ডল এবং স্বপন মণ্ডল তারা হাসনাবাদ থানাতে ও হাসনাবাদ বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন যে আমার মা 18/4/1995 সালে তার মৃত্যু হয়েছে। ডেথ সার্টিফিকেটও রয়েছে, কিন্তু বর্তমান ভোটার লিস্টে তার নাম এখনো রয়েছে, সেটা বাতিল করা হোক। এ বিষয়ে মাসি উমা মণ্ডলকে সংবাদ মাধ্যমে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার নামই সরস্বতী মণ্ডল, উমাকে আমি চিনি না। আর যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে তাহলে কোর্টে প্রমাণ করুক। আমার নাম সরস্বতী মণ্ডল। যে কথাটা নিয়ে মানে অভিযোগ হচ্ছে ওটা মিথ্যে ভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। হয় আমার বোনের ছেলে, মানে দিদির ছেলে গেছে, অনেকদিন আগেই মারা গেছে। তারপর ও মারা যাওয়ার পরেই আমাকে কোনো ডুপ্লিকেট হয়নি। এটা প্রমাণ করুক, আমি সেখানে হাজির হব। ভবানীপুর 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান ইউনুস আলী মোল্লা এবং তার দাদা হিমাংশু মণ্ডল তারা বলেন, সরস্বতী মণ্ডল মারা গিয়েছে অনেক দিন আগেই। গ্রামবাসীরা বলেন এই বিষয়ে উমা মণ্ডল নকল সরস্বতী সেজে আছে, কিন্তু পরে উমাকে বিষ্ণুপদ মণ্ডল বিয়ের সুবাদে সরস্বতী মণ্ডলের নাম ব্যবহার করে তিনি সবকিছু চালিয়ে যাচ্ছেন, এমনটাই মূলত অভিযোগ। সরস্বতী মণ্ডল অ্যাকচুয়ালি মারা গেছে। ওনার বোন ওনাকে দ্বিতীয় বিয়ে করে, তারপরে ওনার ওই সরস্বতী নামেই ওনার যাবতীয় ডকুমেন্ট তৈরি করিয়েছে। মাসের আলাদা নাম আছে এবং স্কুল সার্টিফিকেট আছে। তার নিজস্ব ভাইরা বলবে, এলাকার মানুষ বলবে, সবাই জানে বিষয়ে 2 নম্বরই করে চলছে। আমার যে বোন সরস্বতী ছিল সে মারা গেছে, এখান থেকে আনুমানিক 25-30 বছর হয়ে গেছে। আর তারপরে ওনাকে আরেকটা বোন দিয়েছি, তার নাম হচ্ছে উমা মণ্ডল। না, সরস্বতী মণ্ডল মারা গেছেন। তার সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। হ্যাঁ, আমার মার নাম সরস্বতী মণ্ডল, আমার মা মারা গিয়েছে। হ্যাঁ, আর যে আমার যে সৎমা বলছে উনি আমার মাসি। হ্যাঁ, ওর আসল নাম উমা। সম্পূর্ণ ভুয়ো মিথ্যে কথা বলছে। আর আমি বিডিও অফিসে বিডিও স্যারের কাছে করেছি, আর হাসনাবাদ থানায় আইসি। আমি চাইছি আমার মার নামটা বাদ হয়ে যাক। হ্যাঁ, এসআইআরে আমার মার নাম বাদ হয়ে যাক, সত্য সামনে আসুক, সত্য তদন্ত।
জীবিত কৃষক হয়ে গেল মৃত, খসড়া ভোটার তালিকায় বড়সড় গড়মিল। ভোটার তালিকার খসড়া ঘিরে কৃষ্ণগঞ্জে তীব্র চাঞ্চল্য। ভোটার তালিকা সংশোধনের খসড়া প্রকাশকে কেন্দ্র করে নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শিবনিবাস গ্রামে এক জীবিত কৃষকের নাম ভোটার তালিকায় মৃত হিসেবে নথিভুক্ত হওয়ার অভিযোগ সামনে এসেছে। এসআইআর এর খসড়া তালিকায় শিবনিবাস গ্রামের বাসিন্দা নিমাই অধিকারীর নাম মূল ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং তাকে মৃত ভোটার হিসেবে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় কৃষক নিমাই অধিকারী চাষাবাদ করেই সংসার চালান। তার পরিবারে রয়েছেন স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও নাতি। সম্প্রতি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তিনি দেখতে পান তার নাম তালিকায় নেই। পরে বাদ পড়া ভোটারদের পৃথক তালিকা খতিয়ে দেখে তিনি জানতে পারেন তার নামের পাশে মৃত লেখা রয়েছে। এই ঘটনা জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন ওই কৃষক। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নিমাই অধিকারী স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিএলওর সঙ্গে যোগাযোগ করেন। নিজের পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথি দেখিয়ে তিনি নিজেকে জীবিত প্রমাণ করেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে এটি যান্ত্রিক বা প্রযুক্তিগত ত্রুটির ফল। ইতিমধ্যেই ফর্ম 6 এর মাধ্যমে তার নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, শিবনিবাস গ্রামের 102 নম্বর বুথে মোট 72 জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে প্রায় 30 জন ভোটারকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকা জুড়ে প্রশ্ন উঠেছে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভুলতা নিয়ে। ভাইপো সে প্রথমে দেখে তারপরে আমি যে আমাদের সব করিয়েছিল তার কাছে গেলাম। গেলে পরে সেও বলছে যে আমি তো দেখছি মোবাইলে, এখন দেখছি মৃত দেখাচ্ছে। আমি এখন জ্যান্ত মানুষ, আমাকে মৃত দেখাচ্ছে, তা আমি এখন কি করব? এর উপর ছাড়া কম না। আপনি কত আমার জন্ম এখানে, আমি সেই থেকে যখন 18 বছর হয়েছে তারপরের থেকে আমি ভোট দিচ্ছি। অবস্থা তো খুব খারাপ, থেকে থেকে তো সময় ন্যাংরা হয়ে যাচ্ছে। এইসব কম্পিউটার শিখেছে এই কালের, অনেক কিছু জানে এরা। বলে ঘোষণা তাহলে অল্প বিদ্যা ভয়ঙ্কর, আবার কি নেতারা নয়, এরা হচ্ছে অল্প বিদ্যা। কাজ শিখেছে না এখন কি বিএলওর দিলেন, ডেথ সার্টিফিকেট তো দেওয়া উচিত। বিএলওর কি করছে তাহলে? তাহলে বিএলওর নামে কেস করতে হবে। ঠিক আছে, বিধবা সাজ পাবে। আমার ছেলেটা বাজ ভরা পুরা দেহ, তার সে পারে না কাজ করতে, আর ইনিও কিছু করতে পারে না, বাড়ি বসে থাকে। এখন চিন্তায় দেহ তার হয়ে যাচ্ছে, কী করবো, ন্যাংরা হয়ে আসছে। এখন কি হবে সেটা? তাই কী করবো আমরা এখন? এরকম ভাবতেই পারিনি এরকম হবে, কী হবে এটা হলো। এটা হচ্ছে, এটা তো আমার পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্টের ব্যাপার নয়, তাই আমাদের বলার কোনো জায়গা নেই। নির্বাচন কমিশনারই জানে যে সেটা কেন একটা জীবিত মানুষকে মৃত দেখালো এবং মৃত ব্যক্তিটাকে কিভাবে জীবিত করবে, তার ভোটের নাম তুলবে, সেটা নির্বাচন কমিশনার জানে না। এখানে আমার বলার মতো কোনো জায়গা নেই। উনি আসলে তো, উনি তো আমার কাছে পঞ্চায়েত সমিতির, তো এখানে কোনো জায়গা নেই, তা উনি আমার কাছে আসবে কেন? যেখানে আসলে পরে ওনার কাজ হবে উনি সেখানে যাবে। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বড়দিন মানেই কেক, নামী সংস্থাকে টেক্কা দিচ্ছে রানাঘাটের বেকারিগুলি। আর কয়েকদিন পরেই বড়দিন, আর বড়দিন মানেই কেক। ক্রিসমাসের উৎসবকে সামনে রেখে এখন ব্যস্ততার চরমে রানাঘাট সহ নদিয়ার বিভিন্ন এলাকার বেকারিগুলি। বড় বড় নামী কেক কোম্পানির সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত স্থানীয় বেকারিগুলির তৈরি কেক। সাধ্যের মধ্যে দাম রেখে সাধারণ মানুষ থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছেও বড়দিনের আনন্দ পৌঁছে দিতে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে এই বেকারি কেক। বেকারি মালিকদের কথায় ক্রেতাদের সামর্থ্যের কথা মাথায় রেখে 25 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের কেক তৈরি করা হচ্ছে। অনেকেই আবার নিজের পছন্দ অনুযায়ী অর্ডার দিয়ে কেক তৈরি করিয়ে নিচ্ছেন। উৎসবের মরশুমে চাহিদা এতটাই বেড়েছে যে বেকারি কর্মীরা রাত দিন এক করে কেক তৈরিতে ব্যস্ত। বড়দিনকে কেন্দ্র করে বাড়তি চাহিদা সামলাতে অস্থায়ী কর্মীও নিয়োগ করতে হচ্ছে বেকারিগুলিতে। মূলত নভেম্বর ও ডিসেম্বর এই 2 মাস কাজ করেন এই অস্থায়ী কর্মীরা। কেক বানানো, প্যাকিং, বাক্সবন্দি করার কাজ করে এই সময় কিছুটা বাড়তি রোজগারের সুযোগ পান তারা। অন্যদিকে এই 2 মাসে
বেকারি কারবারিরাও তুলনামূলক বেশি আয়ের মুখ দেখেন। বিগত কয়েক বছর ধরে রানাঘাটের বেকারিগুলি নিয়মিত কেক তৈরি করে আসছে। মফস্বলের এই কেক সারা বছরই কম বেশি বিক্রি হলেও বড়দিনের সময় বিক্রি থাকে দুর্দান্ত। ফলে এখন কার্যত দম ফেলার সময় নেই বেকারি কর্মীদের। বর্তমান বাজার পরিস্থিতির কথা মাথায় রেখেই বেকারিগুলি নানা স্বাদের নানা উপাদানের কেক তৈরি করে বাজারে আনছে, যাতে ক্রেতাদের মন জয় করা যায় এবং নামী কেক কোম্পানির সঙ্গে সমান তালে টেক্কা দেওয়া যায়। এই উদ্যোগ ইতিমধ্যেই নদিয়া, রানাঘাট ও পার্শ্ববর্তী এলাকার প্রশংসা কুড়িয়েছে। খ্রিস্টান সম্প্রদায়ের বড় উৎসব হলেও বড়দিন আজ আর শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে সম্মিলিত হন। আর সেই উৎসবের কেন্দ্রেই হচ্ছে কেক। নামী কেক কেনা সবার পক্ষে সম্ভব না হলেও অনেকেই ভরসা রাখছেন স্থানীয় বেকারির উপর। সেই ভরসাতেই এবছর লাভের মুখ দেখার আশায় বুক বাঁধছেন নদিয়ার বেকারির ব্যবসায়ীরা। আমি কেকেরই কাজ করি, আমি মিস্ত্রি। আচ্ছা আচ্ছা, না একই দাম আছে, ময়দা, চিনি, ডালডা, কাজু, কিশমিশ 150, 200, 300। এখানে হচ্ছে এই দামি কেকগুলো হয়, এমনি লোকাল কেকও হয়, বার কেক হয়, প্রায় 14 জন মতন আছে। আমরা এতজন থাকি না। আচ্ছা, 8 জন। আচ্ছা, যারা নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। দক্ষিণ দিনাজপুরবাসীর জন্য মিলল বড় সুখবর। বালুরঘাট থেকে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেসে পুরনো আইসিএফ কোচের পরিবর্তে সংযুক্ত হলো আধুনিক এলএইচবি কোচ। ভোরবেলায় রেলের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন কোচ নিয়ে ট্রেনটি যাত্রার সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নাড়া, বালুরঘাটের সাংসদ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন বিধায়ক ডক্টর অশোক লাহিড়ী, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায় সহ রেলের আধিকর্তারা। সুকান্ত মজুমদার জানান, এলএইচবি কোচ আগের তুলনায় হালকা এবং অত্যাধুনিক হওয়ায় যাত্রী সুরক্ষা ও ট্রেনের গতি দুই বাড়বে। নতুন ট্রেন পেয়ে সাধারণ যাত্রীদের মতো উচ্ছ্বাস চোখে পড়ার মতন। তিনি আরো জানান, আগামী বছরে ফেব্রুয়ারির মধ্যেই বালুরঘাট অমৃত ভারত স্টেশন প্রকল্প সম্পূর্ণ হবে এবং ভবিষ্যতে ট্রেনের সংখ্যা বাড়ার কথা মাথায় রেখে দ্রুত লিফটের ব্যবস্থাও করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। আজকে ডিআরএম কাটিয়ার, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী, প্রফেসর অশোক লাহিড়ী, আমাদের গঙ্গারামপুরের বিধায়ক শ্রী সত্যেন্দ্রনাথ রায়ের উপস্থিতিতে বালুরঘাট থেকে যে তেভাগা এক্সপ্রেস চলতো, এতদিন পর্যন্ত তো পুরনো আইসিএফ কোচ, সেই কোচের মাধ্যমে চলতো। আজকে এই বিশেষ দিনে আমরা এই বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, বালুরঘাট কলকাতা স্টেশন তেভাগা এক্সপ্রেস, তাতে এলএইচবি কোচ পেলাম। এই এলএইচবি কোচ একাধারে নতুন, দ্বিতীয় দিক থেকে প্রযুক্তির দিক থেকে অনেক বেশি উন্নত এবং হালকা, এর ফলে দ্রুতগামী হবে ট্রেন এবং খুব তাড়াতাড়ি স্পিড তুলতে পারে। আবার সুরক্ষিত, আইসিএফের তুলনায় অনেক বেশি সুরক্ষিত হচ্ছে এই এলএইচবি কোচ। এই এলএইচবি কোচের সাথে সাথে এতে স্লিপারও কোচ থাকছে, এসি কোচও থাকছে এবং নন এসি চেয়ার কারও থাকছে। তো এর ফলে সাধারণ মানুষের অত্যন্ত উপকার হবে। বিশেষ করে যে লাইন দিয়ে এই ট্রেনটি যায়, আপনারা জ্ঞাত আছেন, আপনারা জানেন যে মালদার পর থেকে বিস্তীর্ণ অঞ্চলের কলকাতা পর্যন্ত প্রচুর মানুষ ডেলি প্যাসেঞ্জারি করে এই ট্রেনে, যারা অফিস, আদালত, বিভিন্ন ব্যবসার কাজে কলকাতা যান, তাদেরও উপকার হবে। শুধু এই জেলার মানুষের নয়, পুরো এই রুটটা যে দিক দিয়ে গেছে সেই পুরো রুটের মানুষের এর ফলে অত্যন্ত উপকার হবে। অনুরোধ করেছি জানুয়ারি মাসের মধ্যে লিফট যেন বালুরঘাট স্টেশনে লাগানো হয়। ফেব্রুয়ারি মাসের মধ্যে, ফেব্রুয়ারির 2 সপ্তাহের মধ্যে, প্রথম 2 সপ্তাহের মধ্যে আমরা ওনাকে বলেছি, উনি বলছেন ফেব্রুয়ারি মাসটা লাগবে হয়তো,
অমৃত ভারত স্টেশনের কাজ কমপ্লিট করতে হবে বালুরঘাট স্টেশনে। नया कोच है, मतलब डिज़ाइन काफ़ी नया है। इस वजह से जो है पहले जो रिलायबिलिटी है, उसका जो कंफर्टनेस है, सेफ्टी सब कुछ बढ़ चुका है। एक्चुअली पुराना वाला जो डिज़ाइन था ये काफ़ी मतलब ओल्ड टाइप का पूरा हेवी वेट ऐसा था, लेकिन इतना सेफ्टी भी नहीं था और उसका पार्ट्स मिलने में भी काफ़ी मतलब दिक्कत हुआ करता था। अभी ये नया हो गया है, ये सेफ्टी में भी इम्प्रूव होगा, कनेक्टिविटी रिलायबिलिटी भी सब कुछ रहेगा इसमें। কোচ হয়েছে ये 22 কোচ का है। पहले तो লাগছে কারণ তেভাগা এক্সপ্রেস এতদিন আইসিএফ কোচ নিয়ে চলতো, এটা কিন্তু আজ থেকে এলএইচবি কোচ নিয়ে চলবে। আর যাত্রা শুরু হচ্ছে বালুরঘাট থেকে ডাউন ট্রেন 131-62, যেটা এলএইচবি কোচ নিয়ে আজ থেকে যাবে এবং আপ ট্রেন কাল থেকেই শুরু হয়ে যাবে। তো পুরোনো আইসিএফ কোচের পরিবর্তে নতুন এলএইচবি কোচ পেয়ে যাত্রীরা প্রচণ্ড খুশি, আমরাও খুশি। আমরা जो उड़ान है यहाँ से लेकर कोलकाता तक की, जो कि के माध्यम से पूरी हो रही है सजी धजी खूबसूरत सी ट्रेन। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। সাইবার ক্রাইম ও বাল্যবিবাহ এবং নারী পাচার রোধ নিয়ে পড়ুয়াদের সচেতনতা শিবির নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলে। কম্পিউটার অথবা মোবাইল যন্ত্র ব্যবহার নিয়ে বাড়ছে জালিয়াতি এবং আর্থিক অপরাধ। দরকার সচেতনতা সাধারণ মানুষের পাশাপাশি বিদ্যালয়ের পড়ুয়াদেরও। এদিন সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, নারী পাচার নিয়ে নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলে একাদশ শ্রেণীর পড়ুয়াদের সচেতনতার বার্তা দিল নিউ ব্যারাকপুর থানার সাইবার টিম। বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্রীদের নিয়ে নিজস্ব সাংস্কৃতিক মঞ্চে সচেতনতার বার্তা দিলেন থানার সাইবার টিম। এসআই সৌমেন দাস, লেডি কনস্টেবল মাম্পি সরকার। পড়ুয়াদের সাইবার প্রতারণা, ডিজিটাল অ্যারেস্ট, জালিয়াতি ও মানব পাচার এবং 18 বছরের নিচে মেয়েদের বিবাহ সংক্রান্ত নানাবিধ প্রশ্নোত্তর এবং পস্কো অ্যাক্ট নিয়ে আলোচনা করেন থানার আধিকারিকরা। মোবাইল হারিয়ে গেলে থানায় কিভাবে অভিযোগ দায়ের করবেন সেই সম্পর্কেও বিস্তারিত আলোকপাত করেন থানার আধিকারিকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস জানান, পড়ুয়াদের ফুসলিয়ে ভিন্ন সময় ভিন্ন দেশে বা রাজ্যে পাচার করে দেওয়া হয়। এই অপরাধের খবর শোনা যায়, আবার কখনো মোবাইলে ও কম্পিউটারে সাইবার ক্রাইমের মতো বাড়ছে অপরাধমূলক কাজ। মোবাইল ফোন হারিয়ে বা খোয়া গেলে থানায় কিভাবে অভিযোগ জানাতে হবে কিংবা ভুলবশত ওটিপি শেয়ার, অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাওয়া, এইসব থেকে প্রতিহত করতে দরকার সচেতনতা। নবব্যারাকপুর থানার পুলিশের সচেতনতার ফলে পড়ুয়ারা অনেক অজানা তথ্য জানতে পারল। ধন্যবাদ ও কৃতজ্ঞতা থানার পুলিশ আধিকারিকদের। থানা থেকে আসছি, আমরা হচ্ছি নবব্যারাকপুর থানা সাইবার ক্রাইম টিম। তো সাইবার ক্রাইম এবং চাইল্ড ম্যারেজ সম্পর্কে আমরা তোমাদের আজকে কিছু তথ্য দেব, যেটা তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। ডিজিটাল জিনিসগুলো চলে আসছে, তাহলে আমাদের টাকা তুলতে গেলে একটা ওটিপি দিতে হয়, এটা জানো তো সবাই? তাহলে এবার যদি ধরো তোমার সামান্য ডিটেলসগুলো পেয়ে গেল কেউ, ঠিক আছে, এবার ওটিপি আসছে বিভিন্ন জায়গা থেকে, স্ক্যামাররা ফোন করে বলছে যে কি বলছে যে আপনার এত টাকার লটারি লেগেছে, তো আপনাকে যদি এই ওটিপিটা দিয়ে দিন তাহলে আপনার অ্যাকাউন্টে আমরা টাকাটা দিয়ে দিতে পারি। যেই তোমরা ওটিপিটা দেবে তখন কি হবে, যেই অ্যাকাউন্টে আপনাদের পেয়ে যাবেন এবং
ভয় পেয়ে গিয়ে ওনারা একটা নির্দিষ্ট জায়গায় আটকে থাকছে, ঠিক আছে, বাড়ির মধ্যে, এবং ওদেরকে বলা হচ্ছে যে বাড়ি থেকে যদি তোমার আমাদের সবারই খুব ভালো লেগেছে এবং এর দ্বারা আমরা সবাই খুব হেল্পফুল হয়েছি। এই বার্তাগুলো এখন এই সময়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং এটি আমাদের স্কুলের কর্তৃপক্ষের দ্বারা আমাদের এটা জানানো হয়েছে, এর দ্বারা আমরা খুবই সাহায্য করছি এবং অনেক ধন্যবাদ স্যার আপনাদেরকে আমাদের এই সময়টা দেওয়ার জন্য এবং সবাইকে আমার অনেক প্রণাম। আজকে অনেক কিছু বিষয়ে জানতে পারলাম, আমাদের নিউ ব্যারাকপুর থানা থেকে অনেক কিছু বিষয়ে আমাদের সতর্ক করা হলো। আমাদের 18 বছরের আগে বিয়ে বা ইত্যাদি সাইবার ক্রাইম নানান সম্বন্ধে আমাদেরকে আজকে অ্যাওয়ার করা হলো। খুব ভালো লাগছে এটা আমাদেরকে যে বলা হলো, এটা আমাদের কাছে খুব উপকৃত হলাম এর জন্য। কি নাম তোমার? অনন্যা রায়। কোন ক্লাসে পড়ো? 11। স্কুলের নাম? নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। শান্তিনিকেতনে শুরু হলো ঐতিহ্যবাহী পৌষ উৎসব এবং পৌষ মেলা। 182 বছরে পদার্পণ করলো এই ঐতিহ্যবাহী উৎসব। শান্তিনিকেতনে শুরু হলো ঐতিহ্যবাহী পৌষ উৎসব ও পৌষ মেলা। 182 বছরে পদার্পণ করলো এই ঐতিহাসিক উৎসব। শান্তিনিকেতনের ছাতিমতলা প্রাঙ্গণে আজ ভোরের প্রথম আলোর শুরু হলো বাংলার ঐতিহ্যবাহী পৌষ উৎসব ও পৌষ মেলার। ভোরের নিস্তব্ধতাকে ভেঙে রবীন্দ্রসঙ্গীত ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সূচনা হয় এই উৎসবের। শান্ত, স্নিগ্ধ ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠান যেন শান্তিনিকেতনের চিরাচরিত ঐতিহ্য ও মানবিক চেতনাকে নতুন করে অনুভব করিয়ে দেয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ সহ বিশ্বভারতীর বিভিন্ন স্তরের অধ্যাপক, কর্মী ও শিক্ষার্থীরা। পাশাপাশি দেশ বিদেশ থেকে আগত বহু পর্যটকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে ছাতিমতলা চত্বর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা। প্রশাসনের পক্ষ থেকে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। ঐতিহাসিকভাবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণের দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই পৌষ উৎসবের সূচনা করেছিলেন। সেই সময় থেকেই এই উৎসব শান্তিনিকেতনের এক অনন্য সাংস্কৃতিক পরম্পরায় পরিণত হয়েছে। প্রতি বছরের মতো এবারও শান্তিনিকেতন যেন পরিণত হয়েছে এক মিলন ক্ষেত্রে, সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও মানবিকতার এক অনুপম সংযোগস্থলে। খুবই খুশি, খুব সুষ্ঠুভাবে পৌষ মেলা শুরু হয়েছে এবং উৎসবটা আমরা কমপ্লিট করলাম, আজকে ইনঅগ্রেট করলাম। এবার আমরা যাচ্ছি পৌষ মেলা ইনঅগ্রেট করতে। আমাদের সঙ্গে মাননীয় কাজল শেখজি আছেন, ডিএম সাহেব আছেন আর আমার সব স্টাফ, আমরা সবাই যাচ্ছি। আজকে খুবই সুষ্ঠুভাবে মেলা শুরু হয়েছে এবং সমস্ত লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম সাহেব, আমাদের কাজল সাহেব এবং আমাদের যে মন্ত্রীজি, সবার সাপোর্টে আমরা খুব ভালোভাবে শুরু করেছি এবং সমস্ত কিছু সেট, কোনো রকমের কোনো প্রবলেম নাই এবং 6 দিন খুব ভালোভাবে মেলা হবে এবং মেলাতে যে যেখানে পারছে সহযোগিতা করছে। অলরেডি আপনারা জানেন আমরা 20 দিন আগে একটা মিটিং করেছি, সেখানে কীভাবে চলতে হবে সবভাবেই চলছে, যেরকম ডিসিশন হয়েছে সেই রকমই আমাদের চলছে সব কিছু। অবলম্ব রহি সংসারে আনন্দে বিদায় গৌর হরি ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ হতে চলেছে বেলঘরিয়া উড়ালপুর। পরিদর্শনে এলেন উচ্চ পর্যায়ে সরকারি আধিকারিকরা। এবার বন্ধ হতে চলেছে বেলঘরিয়া উড়ালপুল। পরিদর্শন করলেন উচ্চ পর্যায়ের সরকারি দল।
একদিকে সোদপুর উড়ালপুলের কাজ চলছে, যার ফলে মানুষকে ভীষণই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর তারই মধ্যে এবার বন্ধ হতে চলেছে বেলঘুরিয়া উড়ালপুল। বেলঘুরিয়া এবং সোদপুর উড়ালপুলের মধ্যে দিয়ে বিটি রোডের সাথে কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং যশোর রোডের যোগাযোগ, যার মধ্যে দিয়ে আসে মালবাহী বড় বড় ট্রাক। দুই প্রান্তের মানুষের যোগাযোগ, অফিস কাচারি, স্কুল সহ সাধারণ মানুষকে আবারও নতুন করে সমস্যার সম্মুখীন হতে হবে বলেই অনুমান করা হচ্ছে। বেলঘুরিয়া উড়ালপুলের রেল লাইনের উপর একদিকে আছে 5টি গাটার, আরেকদিকে আছে 60টি গাটার। বেলঘুরিয়া উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায় যে রেল লাইনের উপরের গাটারের স্বাস্থ্যের অবস্থা বেশ খারাপ, যার মধ্যে দিয়ে যখন তখন যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর ঠিক সেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে মানুষকে এবং পণ্যবাহী গাড়ি সহ যত পরিবহন যাতায়াত করে সেই চাপ রক্ষা করতে বেলঘুরিয়া উড়ালপুলের কাজ খুব তাড়াতাড়ি শুরু করার জন্য আজ উচ্চ পর্যায়ে সরকারি দল আসেন। সেই উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দলে ছিলেন কামারহাটি পৌরসভার পৌর প্রধান এবং পরিষদ সদস্যরা, কামারহাটি পৌরসভার ইঞ্জিনিয়ার সহ উচ্চপদস্থ আধিকারিকরা, উত্তর দমদম পৌরসভার প্রতিনিধি, পুলিশের প্রতিনিধি, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সহ প্রতিনিধি, কেএমডিএ ইঞ্জিনিয়ার এবং প্রতিনিধি, রেলের প্রতিনিধি, সিএসি এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, ট্রাফিক আধিকারিক সহ বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতেই বেলঘুরিয়া ব্রিজ ঘুরে দেখা হয়। তারপরে কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা জানান, আগামী 26শে ডিসেম্বর কামারহাটি পৌরসভার বোর্ড রুম ঘরে উচ্চ পর্যায়ে সভা হবে। সেই সভার পরে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হবে বেলঘুরিয়া ব্রিজের কাজ ঠিক কবে থেকে শুরু হবে। এই কাজ শুরু হলে সময় লাগবে মোট 3 মাস, কিন্তু তার মধ্যে পড়ে যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যাতে মূলত পূর্ব দিক এবং পশ্চিম দিকের স্কুলগুলোর পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে তারা দৃষ্টি রেখেই স্কুল এবং শিক্ষা দপ্তরের সাথে কথা বলবে, যাতে পরীক্ষার কেন্দ্রগুলো দুই প্রান্তের স্কুলের মধ্যেই রাখা হয়, যাতে পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য কখনো কোনো অসুবিধার মধ্যে না পড়তে। হচ্ছে যে আমাদের যে আরবি বেলঘরিয়া, সেটা রেলের পক্ষ থেকে তারা বেশ কিছুদিন আগে জানিয়েছেন যে রেলের যে ব্রিজটা, সেই ব্রিজটা অবস্থাটা খুব খারাপ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্যই এর আগে অনেক আলোচনা হয়েছে। লাস্ট আমাদের একটা মিটিং হয়েছে, গত ভার্চুয়াল একটা মিটিং হয়েছে সমস্ত প্রতিনিধিকে নিয়ে, সমস্ত দপ্তরকে নিয়ে। আজকে হলো স্পট ভিজিট। আমরা সেদিনকে সিদ্ধান্ত নিলাম যে একটা স্পট ভিজিট করা দরকার, সবাই মিলে দেখে বুঝবার দরকার যে কী আছে না আছে। সেই জন্য আজকে স্পট ভিজিটে আমার ইসেতে নর্থ দমদম থেকে, কামারহাটি থেকে, আর এখানে সিএসসি এসছেন, পিডব্লিউডি এসছেন, তারপরে হচ্ছে কি বলে পুলিশ এসছেন, আর কারা এসছেন, রেল, পিডব্লিউডি, সকল স্তরের যারা এই কাজের সঙ্গে যুক্ত সকলেই আমরা ফিল্ড ভিজিটে এলাম। এসে যেটা দেখলাম যে কি কি করতে হবে সেটা আমরা জানলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে পাবলিককে জানানো, এবং সেই জানাবার আগে আমরা আগামী 26 তারিখে আরেকটা মিটিং করব আমাদের সাথে। সেই মিটিং করে আমরা শেষ চূড়ান্ত কি সিদ্ধান্ত হলো সেটা আমরা পাবলিকলি জানিয়ে দেবো। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গটায়। কুলতলিতে ম্যানগ্রোভ কেটে বেআইনি ভেড়ি তৈরির অভিযোগ, শাসক বিরোধী তরজায় উত্তপ্ত সুন্দরবন। সুন্দরবনের পরিবেশ ধ্বংসের অভিযোগকে ঘিরে উত্তেজনা কুলতলি ব্লকে। কুলতলি ব্লকের মইপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গার ঘাট ঠাকুরান নদীর চরে প্রায় 40 থেকে 50 বিঘা নদীর চর এলাকার ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি বা পার্ক তৈরির জন্য জমি পরিষ্কার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কুলতলি ব্লক সভাপতি পিন্টু প্রধান সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ
অভিযোগ এনেছে বিজেপি। বিজেপির দাবি শুধুমাত্র মইপিট নয়, কুলতলির বিভিন্ন জায়গাতেই ম্যানগ্রোভ কেটে বেআইনিভাবে ভেড়ি তৈরি করা হয়েছে। পুলিশ এবং প্রশাসনের মদতে এই কাজ চলছে বলে অভিযোগ করছেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা কমিটির সদস্য উত্তম হালদার। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পিন্টু প্রধান এই সমস্ত বেআইনি কাজের সঙ্গে যুক্ত এবং মদত দিচ্ছেন। এই প্রসঙ্গে কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ জানান, বিষয়টি পঞ্চায়েত এবং বন দপ্তরের সঙ্গে কথা বলে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে সিপিএম নেতা এবং কুলতলি এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ডল অভিযোগ করেন, গোটা কুলতলি জুড়ে এই ধরনের কাজ চলছে। তার দাবি, তৃণমূল নেতারা চুরি এবং বেআইনি কাজের সঙ্গে যুক্ত এবং এর ফলেই সুন্দরবনের পরিবেশ ধ্বংস হচ্ছে। এই ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। এলাকার বাসিন্দা গোষ্ঠী মণ্ডলের অভিযোগ, ক্ষমতাসীনদের মদতেই কি এই কাজ হয়েছে? নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দাও একই অভিযোগ করে বলেন, এই ঘটনার প্রতিবাদ করলে হেনস্থার শিকার হতে হবে। এই আশঙ্কায় বহু মানুষই চুপ করে রয়েছেন। ম্যানগ্রোভ ধ্বংসের এই অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজাও তুঙ্গে, আর প্রশ্নের মুখে সুন্দরবনের পরিবেশ সুরক্ষা। একটা পার্টি থেকে সিদ্ধান্ত করেছে এটা একটা হচ্ছে গিয়ে পার্ক করার জন্য, তার জন্য এটা ঘিরেছে। কিন্তু বহু গাছ কাটা হয়েছে। এখন আপাতত বর্তমান যে এখানে হচ্ছে গিয়ে ক্ষমতায় আছে সেই ঘিরেছে না, এখানে কেউ প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে হচ্ছে গিয়ে মানে একটা ইয়ে হবে। ম্যানগ্রোভ প্রতিবারই কাটা হচ্ছে, আর সেখানে ধ্বংস হচ্ছে পরিবেশ। তৃণমূলের নেতা ব্লক সভাপতি পিন্টু প্রধানের বাড়ির পাশে গঙ্গার ঘাট, ঠাকুরান নদী, সেখানেও 50 বিঘের উপরে জায়গা, সেখানে নদীর চড়া, সেখানে ম্যানগ্রোভ কেটে সেখানে ফিশারি বানানো হচ্ছে। তৃণমূলের নেতা হবে, সেখানে ফিশারি হবে না। তৃণমূলের নেতা হবে, সেখানে বিক্রি করবে না, ম্যানগ্রোভ বিক্রি করবে না। তৃণমূলের নেতা হবে, সেখানে হচ্ছে গিয়ে তার দখলে হচ্ছে গিয়ে ম্যানগ্রোভ কেটে প্লট পরে বিক্রি করবে না। হয় নাকি? তৃণমূলের নেতা বলে তো কথা, তৃণমূল সব পারে। রিপিটে না, এটা কুলতলির প্রত্যেকটি জায়গায় এরকম ম্যানগ্রোভ কেটে সেখানে ভেড়ি তৈরি হয়েছে এবং এটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হচ্ছে। পুলিশ প্রশাসনের নাগের ডগা এই সমস্ত ঘটনা হচ্ছে। আমার তো মনে হয় যে এই পুলিশ প্রশাসন এই নাগের ডগায় হচ্ছে, এর সাথে পুলিশ প্রশাসন জড়িত আছে। মইপিটে গঙ্গার ঘাটে এখানকার তৃণমূলের যে নেতা আছে পিন্টু প্রধান, সে ওখানকার বেতাব বাদশা, সে আবগারি অফিস করেছে, মদ খাওয়াচ্ছে, মদের দোকান করেছে এবং তার সাথে সাথে এই সমস্ত ম্যানগ্রোভ কেটে ওখানে ফাঁকা করছে। গত কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি একটা মিথ্যে ঘটনাকে নিয়ে একটা অপপ্রচার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নামে। দীর্ঘ স্বাধীনতার পর কুলতলির যে উন্নয়নের আলো দেখিয়েছে, বিশেষ করে গঙ্গার ঘাট একটা পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রে একটা নতুন জেটি ঘাট হবে। 2 বছর আগে থেকে একটা মাটি কাটা হয়ে পড়েছিল, সেটাকে ভিডিও করে এমন করছে যে ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এইসব ম্যানগ্রোভ কাটা হচ্ছে। এসব ভিত্তিহীন সিপিএম বিজেপি এরা একত্রিত হয়ে চক্রান্ত করছে। এরা কোনো কাজ নেই, ঘরের কোণে বসে থাকে। কুলতলিটাকে একটা নরখাদকে বানিয়ে রেখেছিল এই কমিউনিস্ট পার্টি, সিপিএম এবং বিজেপিরা। তাই এরা এখন কিচ্ছু কাজ নেই, ঘরের দাবায় থেকে বসে থেকে তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। পঞ্চায়েত প্রধান জ্যোৎস্না হালদার, তার কাছ থেকে জেনে নিচ্ছি কতটা কি আপনারা বলছেন যেটা তার সততা আছে। সেই সাথে সাথে ওখানে নলগোড়া বিট অফিস, রায়দিঘি রেঞ্জের ফরেস্ট অফিস আছে, আমি তাদের সঙ্গে কথাবার্তা বলে জেনে নিয়ে তবে আপনাদেরকে এই প্রশ্নটার উত্তর আমি দিতে পারব। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270।
St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।